তো আজকে আমরা শুরু করতে চলেছি পেজ নাম্বার 255 পর্ষদের টেস্ট পেপারের 255 নম্বর পেজ। তো ফার্স্ট আমরা গ্রুপ সির 3-2 অঙ্ক করব। আমি দেখতে পাচ্ছি এই পেজের অঙ্কের পরিমাণ অনেকটাই কম, কেবলমাত্র কটা রয়েছে, 5টা অঙ্ক রয়েছে। আচ্ছা, তো প্রথম 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 570 mm Hg চাপে 2.2 গ্রাম CO2 এর আয়তন 1.64 লিটার হলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এখানে তোমাকে আর এর মান বার করতে বলেছে, আর ইকুয়ালস টু হোয়াট। তো আমাকে বলে দিচ্ছে প্রথমে টেম্পারেচার বলে দিচ্ছে কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর চাপ কত বলে দিচ্ছে, পি। পি বলেছে 570 mm Hg। আচ্ছা, এরপরে বলেছে CO2 এর ভর বলে দিয়েছে, মানে ডব্লিউ বলে দিয়েছে যে 2.2 গ্রাম। আর CO2 এর আণবিক গুরুত্ব কত হয়ে থাকে না, CO2 এর আণবিক গুরুত্ব হয়ে থাকে 44 গ্রাম। কি করে হয়ে থাকে, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 2টো পরমাণু, তাহলে 2 × 16, দেয়ারফর কত আসছে 44 গ্রাম। তাহলে CO2 এর আণবিক গুরুত্ব। আর আয়তন কত বলে দিয়েছে, ভি 1.64 লিটার। তো এদেরকে ইউনিটগুলোকে সেম রাখতে হবে। তো ইউনিটগুলোকে সেম রাখার জন্য যেহেতু আয়তন লিটার এককে রয়েছে, সেহেতু চাপটাকে আমি কি করব, অ্যাটমসফিয়ার এককে নিয়ে চলে যাব। তো অ্যাটমসফিয়ার MmHg আছে, একে মিলিমিটার অফ Hg আছে, একে আমাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে। তো অ্যাটমসফিয়ারে নিতে গেলে আমি কি করব, 760 দ্বারা ভাগ করে দেবো। 76 সেন্টিমিটার অফ Hg হয়ে থাকে, যদি আমি মিলিমিটারে করি তাহলে কত হবে, 760 মিলিমিটার অফ Hg। তো আমি 760 দিয়ে সেই জন্য ভাগ করেছি, দিতেই কি হয়ে যাবে, অ্যাটমসফিয়ার হয়ে যাবে। তো 19 × 3 = 57, 19 × 4 = 76, তো কত হলো, 3/4 অ্যাটমসফিয়ার। আচ্ছা, উষ্ণতাকে কি করব, কেলভিনে নিয়ে নেবো। তো কেলভিনে নেওয়ার জন্য কি করব, 273 যোগ করে দেবো, তার মানে কথা হয়ে গেল 300 কেলভিন। তো আর তো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। এবার সিম্পল আমরা কি করব, পিভি ইকুয়ালস টু W/m/RT, এই ফর্মুলাটা ইউজ করব। এখানে আর এর মান আমি বার করব। তো পিভি × m ডিভাইড বাই WT ইকুয়ালস টু হচ্ছে কত, আর। তো পি এর মান, আর এর মান দিলে বেরিয়ে যাবে। তো পি হচ্ছে কত, 3/4। পি হচ্ছে কত, 3/4। ভি হচ্ছে কত, ভি হচ্ছে 1.64 লিটার ইন্টু, আচ্ছা এম হচ্ছে কত, 44, ডিভাইডেড বাই, বড় ডিভাইড আছে, ডব্লিউ হচ্ছে কত, 2.2। আচ্ছা, টি হচ্ছে কত, 300। তাহলে একে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে আর এর মান বেরিয়ে যায়। ক্লিয়ার? তো আমি আর ক্যালকুলেট করছি না, তোমরা ক্যালকুলেট করে নেবে। তো নেক্সট 4.2 তে চলো। 4.2, তো 4.2 এর অঙ্ক দেখো যে CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 এর থেকে 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2, 9 গ্রাম H2O উৎপন্ন করতে 50 গ্রাম CaCO3 থেকে এই পরিমাণ উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন। তো আগে আমাকে বিশুদ্ধ সমীকরণটাকে জানতে হবে যে CaCO3 এর সাথে HCl এর যদি আমি বিক্রিয়া ঘটাই, কি উৎপন্ন হয়, CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এর যদি ব্যালেন্স করি, এই পাশে একটা 2 দিলেই কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো CaCO3 এর পরিমাণ কত বলেছে না, CaCO3 বলছে 50 গ্রাম। HCl এর পরিমাণ আমি জানি না, x গ্রাম আমি ধরে নিলাম। CaCl2 কত বলেছে, 55 গ্রাম। আচ্ছা, CO2 কত বলেছে, CO2 বলেছে 22 গ্রাম, CO2 বলেছে 22 গ্রাম, আর H2O কত বলেছে, 9 গ্রাম। এটাই তো হওয়ার আছে, এটাই তো হওয়ার আছে। কেন না, ভরের নিত্যতা সূত্র বলছে যে রাসায়নিক বিক্রিয়ার আগে যত ভর থাকবে, রাসায়নিক বিক্রিয়ার পরে সেই একই পরিমাণে ভর থাকবে। তাহলে HCl আমি কি পরিমাণে যোগ করেছিলাম না, x এর পরিমাণটা যদি আমি বার করতে পারি, দিলে 2HCl এর পরিমাণ বেরিয়ে যাবে। তাহলে আগে এটাকে যোগ করে নিই, তাহলে 55 প্লাস 22 প্লাস 9 মাইনাস কত হবে, 50। তাহলে 55 প্লাস 22, আচ্ছা একে যদি আমি ব্র্যাকেট যদি তুলে দিই, তার মানে কত আসছে, 5 প্লাস 22 প্লাস 9, তার মানে কত আসছে, কত আসছে 31 বা 36। তাহলে 36 গ্রাম কত আছে HCl। তাহলে 2HCl এর পরিমাণটা কত, 36। তাহলে আমাকে বলেছে কি যে কত গ্রাম HCl এর প্রয়োজন, অতএব HCl এর প্রয়োজন কত না, 36 গ্রাম। 36 গ্রাম HCl এর প্রয়োজন। এবারে যে প্রয়োজনে HCl এর মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা বার করা মানে কি, যে মোল সংখ্যা যদি আমাকে বার করতে হয়,
তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর দ্বারা ভাগ করে দাও। প্রদত্ত ভর গ্রাম আণবিক ভর দিয়ে আমি কি করব, ভাগ করে দেব। তাহলে প্রদত্ত ভর কত, না আমার প্রদত্ত ভর হচ্ছে 36 গ্রাম, ডিভাইড বাই HCl এর আণবিক ভর কত হবে, তো বার করে নিই HCl এর আণবিক ভর কত হয়ে থাকে HCl, তাহলে M ফর আণবিক ভর ফর HCl এর কত হয়, তাহলে HCl এর হাইড্রোজেনের একটা পরমাণু, ক্লোরিনের একটা পরমাণু, না মানে 35.5, তার মানে আমি কত পাচ্ছি না 36.5, তার মানে একে আমরা কত ভাগ করে দেবো 36.5 গ্রাম দ্বারা ভাগ করে দেবো, যেহেতু গ্রাম আণবিক ভর, এটা তো আণবিক ভর, তাহলে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা গ্রাম আণবিক ভর পেয়েছি, তার গ্রামে প্রকাশ করে দিয়েছি, তাহলে 36/36.5, তার মানে এটা চলে আসছে কত, একের থেকে একটু কম, তাও আমি একটু ক্যালকুলেটরের সাহায্যে এটাকে একটু সমাধান করে দিতে চাই। 36 ভাজিতক 36.5 একের থেকে একটু কম 0.986, তাহলে কত আসছে 0.986 এত মোল, এত মোল। ক্লিয়ার, একক আসবে কি এত মোল। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তার অথবা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা তোমরা একটু তুলে নেবে, আমি রাফ করে দিচ্ছি, এই কোশ্চেনটা তুলে নাও, আমি সাইডটা রাফ করে দিচ্ছি। এবার আছে 4.2 এর অথবাও আছে, 4.2 এর অথবা কোশ্চেন লক্ষ্য করো। অথবা কোশ্চেন কি বলেছে, 4.2 এর অথবা কোশ্চেন বলেছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। আচ্ছা, 4.2 এর অথবা, তো Ca 24 গ্রাম কার্বন, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হচ্ছে CO2, তাহলে এটা হচ্ছে তার প্রকৃত সমীকরণ এবং ব্যালেন্স হয়ে এসছে। তাহলে 12 গ্রাম কার্বনকে যদি আমি পোড়াই, তাহলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 44 গ্রাম, 12 প্লাস 32 সমান হচ্ছে 44 গ্রাম। তাহলে 12 গ্রাম কার্বনকে পোড়ালে CO2 উৎপন্ন হয় কত 44 গ্রাম। 1 গ্রাম পোড়ালে 44/12, 24 গ্রাম পোড়ালে 44 × 24/12, তো আমরা কেটে দিলাম, তাহলে কত হলো 88 গ্রাম। তাহলে 24 গ্রাম যদি আমি কার্বনকে পোড়াই, তাহলে 88 গ্রাম CO2 পাচ্ছি। ক্লিয়ার হয়েছে, 88 গ্রাম CO2 পাচ্ছি। এবারে বলেছি কি সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ CaCO3 এর সাথে HCl, তাহলে এই পরিমাণ যদি আমি CO2 পেতে চাই, কিভাবে না এইভাবে যদি পেতে চাই যে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া ঘটালে CaCl2 + CO2 + H2 উৎপন্ন হয়, ব্যালেন্স করে নিলে 2HCl হয়ে যায়। তাহলে এই সমীকরণ থেকে যে CO2টা উৎপন্ন হচ্ছে সেই পরিমাণ আমি কোন পরিমাণ এই 88 গ্রাম CO2 আমি পেতে চাই। তাহলে এই ব্যালেন্স বলতে চাইছে যে কত গ্রাম আমাকে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়া করে কত গ্রাম। তাহলে ব্যালেন্স আমাকে এই সমীকরণটা আমাকে বলছে কি না ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে কত 48, তার মানে আমি কত পাচ্ছি 100 গ্রাম CaCO3 কে যদি আমি পোড়াই, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে কত 44 গ্রাম। 100 গ্রাম যদি আমি পোড়াই, তাহলে এই সমীকরণ আমাকে তুলে ধরেছে যে 100 গ্রাম যদি পোড়ানো হয় তাহলে 44 গ্রাম উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, আমাকে উৎপন্ন করতে হবে কত 88 গ্রাম CO2 উৎপন্ন করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে কত গ্রাম CaCO3 পোড়ালে সেই 88 গ্রাম আমি CO2 পাবো। তাহলে এই সমীকরণ বলছে যে 44 গ্রাম CO2 পাওয়া যায় 100 গ্রাম CaCO3 পোড়ালে। ক্লিয়ার, 100 গ্রাম CaCO3 পোড়ালে। ক্লিয়ার, আচ্ছা তাহলে 1 গ্রাম যদি CO2 আমাকে পেতে হয়, তাহলে 100/44 গ্রাম CaCO3 পোড়াতে হবে। আমাকে এই সমীকরণ থেকে কত গ্রাম CO2 উৎপন্ন করতে হবে 88 গ্রাম। তাহলে 88 গ্রাম যদি আমি CO2 এই সমীকরণ থেকে পেতে চাই, তাহলে কত গ্রাম আমি CaCO3 পোড়াবো, তার মানে 200 গ্রাম CaCO3 পোড়াতে হবে। দিলে গিয়ে আমি 88 গ্রাম CaCO3 88 গ্রাম CO2 আমরা পাবো। এখান থেকে যেমন করে 88 গ্রাম CO2 উৎপন্ন করেছি, এখান থেকে আমাকে 88 গ্রাম যদি CO2 উৎপন্ন করতে হয়, তাহলে 200 গ্রাম
CaCO3 পোড়াতে হবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কথা। এরপর আসছে 4.4, সাইডে করছি 4.4। কোশ্চেনটাকে লক্ষ্য করো আগে, দিন নিজেরা আগে ট্রাই করো, দিলে দেখবে অনেকটা সমাধানের পথে এগিয়ে গেছো। 4.4 এটা তুলে নেবে। 4.4 বলেছে একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। রশ্মিটির চ্যুতি হচ্ছে কত? 30 ডিগ্রি হলে দেখাও যে প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয় এবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ বার করতে বলেছে, আর অপর তল দিয়ে যখন নির্গত হবে তখন I2 ইজিক্যাল টু কত হবে? 90 ডিগ্রি। এইটা তোমাকে কি করতে বলেছে? প্রুফ করতে বলেছে। তাহলে আগে এইটাকে প্রুফ করে দিই, তারপর আমরা মিউ বার করব। আচ্ছা, তো I2 আমরা কি করে বার করব দেখো। তো প্রিজমের ক্ষেত্রে ডেল ইকুয়ালস টু কি হয়ে থাকে? I1 প্লাস I2 মাইনাস A হয়ে থাকে। তাহলে ডেল আমাকে কত বলে দিয়েছে? 30 ডিগ্রি। I1 কত বলেছে? না I1 বলে দিয়েছে 60 ডিগ্রি কোণে আপতিত হলে I1 হচ্ছে 60 ডিগ্রি প্লাস I2 মাইনাস A হচ্ছে কত? আলোক রশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট আপতন কোণে আপতিত হয়েছে। তাহলে আপতন কোণ হচ্ছে কত? না 30 ডিগ্রি। আচ্ছা, তো I2 আমরা কি করে পাবো? তাহলে 30 ইকুয়ালস টু 60 মাইনাস 30 হলে কত হচ্ছে? 30 প্লাস I1 প্লাস I2 মাইনাস A। আচ্ছা, তো I2 ইকুয়ালস টু কত হচ্ছে? না I2 ইকুয়ালস টু হচ্ছে 0 ডিগ্রি। I2 ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। হ্যাঁ সরি, I2 কত দেখাতে হবে? 0 ডিগ্রি দেখাতে হবে। মানে লম্বভাবে নির্গত হয়েছে। লম্বভাবে নির্গত হওয়ার কথা অর্থ কি? যে এই হচ্ছে প্রিজম, আমি এখানে দেখালাম ভুল, এই হচ্ছে প্রিজম। তাহলে প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি এসে আপতিত হয়েছে, তাহলে এইভাবে নির্গত হয়েছে। আলোক রশ্মি কিভাবে গেছে? না লম্বভাবে গেছে। তাহলে লম্বভাবে যাওয়া মানে কি? এটাই হচ্ছে আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্বের সাথে নির্গত রশ্মি, এটা হচ্ছে আমাদের নির্গত রশ্মি, অভিলম্ব বরাবর নির্গত হয়েছে। তার মানে I2 ইকুয়ালস টু কত হবে? 0 ডিগ্রি হবে। তার মানে এই তলটার সাথে দ্বিতীয় তলটার সাথে লম্বভাবে অবস্থান করবে। দ্বিতীয় তলটার সাথে কতভাবে অবস্থান করছে? না 90 ডিগ্রি। এইটাই প্রমাণ করে দ্বিতীয় তলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করা মানে I2 ইকুয়ালস টু কত হওয়া? 0 ডিগ্রি হওয়া। তবেই তো লম্বভাবে অবস্থান করবে, তাই না? আচ্ছা, এরপরে বলেছে যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মানে মিউটাকেও ফাইন্ড আউট করতে বলেছে। যে মিউটাকে আমি কিভাবে বার করব? না মিউ বার করতে গেলে ফর্মুলা হচ্ছে কি? না সেলের সূত্র সাইন I বাই সাইন R। সেলের সূত্র হচ্ছে কি? সাইন I বাই সাইন R। তাহলে এই তলে যদি 60 ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে R কত হবে? তাহলে R তো আমি জানি না, R1 এটা। আচ্ছা, এই কোণটা কত? এইটা হচ্ছে কত? না এইটা হয়ে থাকে থিটা, এটা হয়ে থাকে কত? থিটা। আচ্ছা, তাহলে R1 প্লাস থিটা ইকুয়ালস টু কত হয়ে থাকে? A। R1 প্লাস থিটা মানে এই দুটো কোণ মিলে প্রতিসারক কোণ, যেটা A হয়ে থাকে, তাই না? আচ্ছা, তো R1 প্লাস থিটা ইকুয়ালস টু যদি A হয়, R1 প্লাস থিটা ইকুয়ালস টু যদি A হয়, আরেকটা ফর্মুলা তো আছেই, কিন্তু আমি এই স্নেলের সূত্র ধরে কিন্তু আসতে চাইছি। তো কিভাবে আসবো? তো R1 প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কত? A। তাহলে R1 আর থিটা দুটোই তো জানি না, I2 জানি, তাই না? I2 জানি। আচ্ছা, তো এই তলের ক্ষেত্রে সাইন I1 ডিভাইড বাই সাইন R, এই তলের ক্ষেত্রে কত হবে? এই তলের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু কত হবে? না এই তলের ক্ষেত্রে এইটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে কি? নির্গমন কোণ। তাহলে মিউ ইকুয়ালস টু সাইন আপতন কোণটা হচ্ছে কত? থিটা। নির্গমন কোণ কত হচ্ছে? না I2। নির্গমন কোণ কত? I2। আচ্ছা, নির্গমন কোণ হচ্ছে কত? I2, যেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে I2 এর মানটা কত? না I2 এর মান পেয়ে গেছি আমি কত? 0। তাহলে মিউ ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই সাইন I2 এর মান হচ্ছে 0, তো সাইন 0 এর ভ্যালু কত হয়? 0। তার মানে সাইন থিটা ইকুয়ালস টু কত? 0। তার মানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। থিটা হচ্ছে কত? 0 ডিগ্রি। আচ্ছা, তো থিটার মান যদি আমি 0 বসাই তাহলে R প্লাস 0 ইকুয়ালস টু এর মান কত? না 30। তাহলে R ইকুয়ালস টু কত পেলাম? না 30 ডিগ্রি। R ইকুয়ালস টু কত পেয়েছি? 30 ডিগ্রি। তো সাইন
তো এবারে দেখো সাইন I1 এর মানটা কত ছিল 60, সাইন 60 ডিভাইড বাই সাইন 30, তাহলে সাইন 60 এর ভ্যালু কত √3/2, সাইন 60 এর ভ্যালু কত হয়ে থাকে √3/2, সাইন 30 এর ভ্যালু কত হয়ে থাকে হাফ। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেট করি 3/2 ইন্টু 2/1, তাহলে 2 কে 2 ক্যান্সেল, তার মানে কত আসছে √3। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্কের মান কত হচ্ছে √3। অ্যান্সার, প্রিজমের প্রতিসরাঙ্কের মান কত √3। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, তো এই পেজের লাস্ট কোশ্চেন, তাহলে এর অথবা কোশ্চেন 4.4 এর অথবা কোশ্চেন, 4.4 এর অথবা কোশ্চেন, আমি এটাকে রাফ করে দিচ্ছি। 4.4 এর অথবা কোশ্চেন পাশেই আছে। 4.4 এর অথবা কোশ্চেন দেখো, কোশ্চেনটা আগে পড়ে নাও, নিজেরা পড়ে আগে একবার দুবার চেষ্টা করে নাও, পজ করে একবার দুবার চেষ্টা করে নাও। কি বলেছে দেখো কোশ্চেনটা, বলেছে একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে রাখলে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়, সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল, প্রতিবিম্বটির 3 গুণ বিবর্ধন হলে বস্তু প্রতিবিম্বের দূরত্ব 12 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে একটা উত্তল লেন্স, এই একটা উত্তল লেন্স বলেছে একটা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু, তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব হওয়া মানে কি ডেফিনেটলি সে অসৎ বিম্ব তৈরি করেছে, তাহলে বস্তু যে পাশে অবস্থান করছে প্রতিবিম্ব সেই একই পাশে অবস্থান করেছে। তাহলে কত গুণ না, এ যদি x হয়ে থাকে এ হচ্ছে 3x, 3 গুণ বিবর্ধন সৃষ্টি করেছে। আচ্ছা, এবারে বলেছে বস্তু প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত 12 সেন্টিমিটার, বস্তু আর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার, বস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব, বস্তু মানে আলোক কেন্দ্র থেকে ভিটাকে বার করতে বলেছে, ভি ইকুয়ালস টু হোয়াট, আর আলোক কেন্দ্র থেকে, এটা হচ্ছে আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্র থেকে এটা হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউটাকে আমাকে বার করতে বলেছে, ভি আর ইউ, ভি কত আর ইউ কত, এই দুটো আমাকে বার করতে বলেছে। তাহলে এখানটা কি ধরনের প্রতিবিম্ব গঠন হয়েছে, অসৎ বিম্ব গঠন হয়েছে, বিবর্ধন কত না 3 গুণ হয়েছে, তাহলে এম ইকুয়ালস টু কি হয়ে থাকে না ভি বাই ইউ হয়ে থাকে, তাহলে ভি ইকুয়ালস টু কত না 3u। এতটুকু আমরা জেনারেল আইডিয়া পেয়ে যাচ্ছি, এতটুকু আমরা জেনারেল আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি, ভি ইকুয়ালস টু 3u। আচ্ছা, ভি ইকুয়ালস টু 3u, এটা হচ্ছে ইউ, আর এই দুটোর মধ্যে এম ইকুয়ালস টু কত 3, এটা হচ্ছে বিবর্ধন, তাহলে বিবর্ধন ইকুয়ালস টু কত হয়ে থাকে, বিবর্ধন ইকুয়ালস টু ভি বাই ইউ হয়ে থাকে, তাহলে এ ভি ইকুয়ালস টু কত পেয়েছি 3u, তাহলে এই রিলেশন থেকে আমি কত পেলাম ভি ইকুয়ালস টু 3u। আচ্ছা, বিবর্ধন ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও হয়ে থাকে, তাহলে তাহলে বিবর্ধন হচ্ছে 3, এইচ আই কত না, এইচ আই তো আমি জানি না, এইচ আই বাই এইচ ও, এইচ ও হচ্ছে কত হচ্ছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু, তার মানে এইচ আই হচ্ছে কত না 9 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে কত 9 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রতিবিম্বের হাইট পেয়ে গেছি, ভি ইকুয়ালস টু 3, বস্তু আর তাহলে ভি ইকুয়ালস টু আমি এটা বলতে পারি 12 প্লাস ইউ, ভি ইকুয়াল দেখো এটা হচ্ছে তো ভি, তাহলে ভি ইকুয়ালস টু আমি 12 প্লাস ইউ বলতে পারি। আচ্ছা, এবার ভি ইকুয়ালস টু কত না 3u, ভি ইকুয়ালস টু হচ্ছে 3u প্লাস 12 ইকুয়ালস প্লাস ইউ লিখতে পারি, তাহলে ইউ যদি এ পাশে আসে কত আসছে 2u ইকুয়ালস টু 12, তাহলে ইউ ইকুয়ালস টু কত 6 সেন্টিমিটার, তাহলে ইউ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ভি ইকুয়ালস টু কত, একদম ইজি অঙ্ক ছিল, আমার একটু বুঝতে দেরি হলো, 3 ইন্টু 6 সমান হচ্ছে কত 18 সেন্টিমিটার, তাহলে ভিটা কত এটা হচ্ছে 18 সেন্টিমিটার, ইউটা হচ্ছে কত 6 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে, ইউটা হচ্ছে কত 6 সেন্টিমিটার। তো আই হোপ তোমরা এই অঙ্কটাকে ভালো করে বুঝতে পারলে। প্রথমে আমি আগে বিবর্ধনটাকে বার করে নিচ্ছি, সেখান থেকে ভি আর ইউ এর মধ্যে সম্পর্ক বার করে নিলাম, এটা যদিও প্রয়োজন ছিল না, কিন্তু এইখান থেকে বোঝাচ্ছিল যে টোটাল ডিস্টেন্স হচ্ছে ভি, টোটাল ডিস্টেন্স হচ্ছে ভি, তাহলে ইউ প্লাস 12 করলে তো ভি পেয়ে যাবো, তাহলে সেটাই করেছি, ইউ প্লাস 12 সমান হচ্ছে ভি, তাহলে এখানটায় আমি রিলেশন পাচ্ছি ভি ইকুয়ালস টু 3u, তাহলে ভি এর জায়গায় আমি 3u বসাতে পারি, তাহলে 3u ইকুয়ালস টু 12 প্লাস ইউ, তাহলে ইউ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, ভি ইকুয়ালস টু 18 সেন্টিমিটার। তো আই হোপ তোমরা এই অঙ্কটাকে ভালোভাবে বুঝতে পারলে। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে 259 পেজের মানে কোশ্চেনগুলোকে, ম্যাথ কোশ্চেনগুলোকে সলভ করব।